বারুইপুরে যা হলো তা কি সত্যি এনকাউন্টার নাকি সাজানো ঘটনা? দেখুন, বিষয়টা যাই হোক না কেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমজনতার একটা বড় অংশ এটাকে মেনেই নিয়েছে সাজানো ঘটনা, এবং তারা বলছে সাজানো তো তাই সই, পুলিশ যা করেছে ঠিক করেছে। অর্থাৎ এইরকমই হওয়া উচিত। এই ধরনের অপরাধ ঠেকাতে এই ব্যবস্থা যদি নেয় পুলিশ, তাহলে এর প্রভাব অবশ্যই সমাজের ওপর পড়বে। কিন্তু একথা বললে তো সরকারের চলবে না, একথা বললে একটা আইন মেনে চলা দেশের প্রতিচ্ছবি কখনোই সম্পূর্ণ হয় না। তাই এই ঘটনা আদৌ কতটা এনকাউন্টার নাকি সাজানো, এসবের জন্য তদন্তভার পড়েছে সিআইডির হাতে। সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যা রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, যারা এই এনকাউন্টারের কথা বলেছেন, মানে যাদের সঙ্গে ওই প্রভাস মণ্ডল ছিল, যারা তাকে নিয়ে গিয়েছিলেন ঘটনার পুনর্নির্মাণের জন্য, যাদের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়েছিল প্রভাস, তারা হচ্ছে রাজ্য পুলিশ। আর এই গোয়েন্দা শাখাও রাজ্য পুলিশের। অর্থাৎ যারা এনকাউন্টার করেছেন তাদের মাস্তুতো ভাইরাই কিন্তু এই ঘটনা সত্যি এনকাউন্টার কিনা তার তদন্ত করবেন। কিন্তু আমি যে বললাম, তদন্ত সিআইডি করবে, তদন্ত একটা বিচার বিভাগীয় হবে, কারণ এটা আইন। যদি এনকাউন্টার হয় তাহলে একটা বিচার বিভাগীয় তদন্ত হয়। কিন্তু এইসব তদন্ত নিয়ে বেশিরভাগ মানুষ চিন্তিতই নয়, তারা ভাবছেনই না, তারা কাঠগড়াই তুলছেন না এনকাউন্টার যারা করেছেন সেই পুলিশ আধিকারিকদের। কারণ এই ঘটনা একটা ধর্ষণের ঘটনা, এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, জীবিত অবস্থায় তাকে বস্তায় বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে। এই নৃশংসতা দেখার পর না, যাকে ওই ঘটনা ইনভলভ হিসেবে ধরা হয়েছে তার প্রতি মিনিমাম সহানুভূতি মানুষের আর নেই। আর এই ধরনের ঘটনা এত ঘটেছে রাজ্যে কয়েক বছরে, মানুষ এমন একটা ধৈর্যের চরম সীমায় পৌঁছেছে, আজকে তাদের মনে হচ্ছে যে এটাই রাস্তা। এবং মানুষের এই থট রিড করেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবেই। তিনি সেই জন্যেই না প্রচারে গিয়ে বলেছিলেন সকালে জমা করব, বিকেলে খরচ করব। আজকে শুভেন্দু অধিকারী সেই যে কথাটা বলেছিলেন, এই এনকাউন্টারের পরে জনমানসে তার ইমেজ উজ্জ্বল হয়েছে, বলতে বাধা নেই, উজ্জ্বল হয়েছে। যেটা হতে পারত শুভেন্দু অধিকারীর এই নতুন সরকারের জন্য ক্রাইসিস, সেটাকেই শুভেন্দু অধিকারী কি অপরচুনিটিতে বদলে ফেলেছেন। আমি এই নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তার আগে আপনাদের বলি, এক সিনিয়র পুলিশ অফিসার যিনি তার কেরিয়ারে একসময় এফবিআইতে গিয়ে 1 বছর ট্রেনিং নিয়ে এসেছিলেন, আইপিএস অফিসার, অনেকগুলো বছর আগে রিটায়ার করেছেন, তার সঙ্গে আজ সকালে আমার টেলিফোনে কথা হচ্ছিল। মূলত এই এনকাউন্টারের বিষয়টা নিয়ে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মোটামুটি যা যা পার্সপেক্টিভ আপনি দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমের মারফত, এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে, এটা কতটা এনকাউন্টার? তিনি আমাকে বললেন, দেখো পার্থ, এনকাউন্টার কিনা এটা নিয়ে আমি চিন্তিত নই। পুলিশ অনেক সময়ই এনকাউন্টার প্রয়োজনের খাতিরে করে, কাজেই এ নিয়ে আমি তোমাকে কোনো মন্তব্য করব না। আমি ভাবছি যে এই যে তদন্ত হবে না, ফরেন্সিক, খুব খুঁটিনাটি বিষয় যদি চায় তো দেখতে পারে। যেমন ধরো, একটা রিভলভার দিয়ে গুলি করেছিল প্রভাস মণ্ডল, যেটা পুলিশের দিকে, আর একটা রিভলভার দিয়ে পুলিশ গুলি করেছে প্রভাস মণ্ডলকে। প্রভাস মণ্ডল যদি গুলি করে থাকে তাহলে তার আঙুলে বারুদের গন্ধ, বারুদের চিহ্ন পাওয়া যাবে রিভলভার যদি কেউ চালায়। প্রথমত তো উনি প্রশ্ন তুললেন, আচ্ছা সিটের সদস্যদের কাছে রিভলভার কেন? স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা সাধারণ পুলিশ কর্মীরা অনেক সময় রিভলভার ব্যবহার করেন, কিন্তু এগুলো সব ব্যাকডেটেড। আধুনিক অস্ত্র হিসেবে পুলিশের কাছে এখন 9mm 7mm পিস্তল আছে। তো স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যদের কাছে স্পেশাল ওয়েপেন থাকারই সম্ভাবনা বেশি। তাদের হাতে পিস্তল থাকলেই একটা জিনিস অন্তত হতো, পিস্তল যারা ব্যবহার করতে জানে না, পিস্তল যদি কখনো পুলিশের কাছ থেকে কেড়েও নেয়, সে চালাতে পারবে না, কক করতে পারবে না। কিন্তু রিভলভারের সেই সমস্যা নেই। তো রিভলভার ছিল পুলিশের কাছে, সেটাই জন্য প্রভাস মণ্ডল গুলিটা চালিয়ে দিতে পেরেছে। ওটা পিস্তল হলে হয়তো প্রভাস মণ্ডল গুলিটা চালাতে পারতো না। এটা একটা দিক। আর ফরেন্সিক দেখবে প্রভাস মণ্ডলের আঙুলে বারুদের চিহ্ন আছে কিনা, যদি সে গুলি চালিয়ে থাকে। যদি পুলিশ গুলি চালিয়ে থাকে তাহলে পুলিশ অফিসারের রিভলভারের নিয়ম হচ্ছে কার্তুজের যে খোলটা সেটা রিভলভারের ভেতরেই থেকে যায়। ফলে প্রভাস যে গুলি চালিয়েছে তার খোলও প্রভাসের হাতে যে ওয়েপন ছিল, যে রিভলভার সে কেড়ে নিয়েছিল, তার ভেতরে থেকে যাবে। আর পুলিশ যে গুলি চালিয়েছে তার খোলও ভেতরে থেকে যাবে। কোন গুলি কোন রিভলভার থেকে বেরিয়েছে ফরেন্সিকের পক্ষে জানা খুব কঠিন নয়।
এমনকি গুলিটা কত দূর থেকে চালানো হয়েছে, প্রভাসের মৃতদেহের ওপরে গুলির যে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন দেখে জানা সম্ভব যে কত দূর থেকে গুলিটা চালানো হয়েছে, এবং গুলিটা উপর দিক থেকে নিচের দিকে গেছে না নিচের দিক থেকে উপরের দিকে গেছে নাকি সোজাসুজি প্রভাসের দেহ ভেদ করে গেছে, এগুলো থেকেই বোঝা যায় প্রভাসের উচ্চতা, যে তাকে গুলি করেছে তার উচ্চতা। উনি বলেন অনেক এ ধরনের খুঁটিনাটি আছে। আমি তখন বললাম, দেখুন, খুঁটিনাটি যেমন আছে, তো পুলিশ তো জানে এই সমস্ত ক্ষেত্রে কি কিভাবে তদন্ত হয়, ফরেন্সিক কি কি দেখে। তো পুলিশ যদি আমি ধরে নিই যে এনকাউন্টারটা অ্যাকচুয়ালি সাজানো, তাহলে পুলিশ কি সেই দিকগুলো দেখেনি? উনি হেসে বললেন, আমার ঠিক সন্দেহ হয় এরা সব গুন্ডা দমন শাখার অফিসাররা এত বেশি পড়াশুনো তো করে না, ফাঁক ফোকর থাকতেই পারে। আমি তখন ওনাকে বললাম যে ফাঁক ফোকর যদি থাকেও, আপনার কি মনে হয় সাধারণ মানুষ এই ফাঁক ফোকরের সন্ধান করছে? সিআইডি তদন্ত করবে, ফরেন্সিক রিপোর্টের উপরে সিআইডি তার সিদ্ধান্ত আলটিমেটলি আদালতকে জানাবে। তো এই সমস্ত ফাঁক ফোকর আছে কি নেই, সাধারণ মানুষকে আদৌ উৎসাহী? উনি বলেন, না, সাধারণ মানুষ উৎসাহী নয় বলেই তো মনে হচ্ছে। আমি যেহেতু এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানি, দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি, বিদেশে গিয়ে ট্রেনিং নিয়েছি, তুমি জানতে চাইলে তাই আমি এই কথাগুলো বললাম। ওনার সঙ্গে আমার কথা এখানেই শেষ হয়েছে, কিন্তু এটা ঠিক যে যে চিত্রনাট্যটা দেখানো হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই চিত্রনাট্যটা খুব স্ট্রং, খুব কনভিন্সিং মনে হচ্ছে না। একটা ওই স্টেচারের লোক পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিল, পুলিশকে কিন্তু দেখাতে হবে, দুটো রিভলভারই দেখাতে হবে, রিভলভারের যে ইউজড কার্টিজ যেগুলো, সেগুলো দেখাতে হবে। এগুলো আলটিমেটলি, আমি আবার বলছি, যে সিআইডি টিম তদন্ত করছে তারা হয়তো খোঁজখবর করবে, ফরেন্সিক হবে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের প্রতিক্রিয়া হচ্ছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। এইখানেই রাজ্য সরকার এবং সরকারের প্রধান হিসেবে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একটা ক্রাইসিসকে অপরচুনিটিতে বদলে দিয়েছেন। দেখুন, বিকাশ রঞ্জন বাবুর মতো দু একজন বাম নেতা ছাড়া এই ঘটনা নিয়ে লক্ষ্য করে দেখবেন কোনো বিরোধী দল প্রশ্ন তোলেনি। এই প্রশ্ন তো উঠতেই পারত যে যে ঘটনা ঘটিয়েছে রাজ্য পুলিশেরই গোয়েন্দা শাখাকে সেই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে, এটার মধ্যে একটা ক্রেডিবিলিটির অভাব থাকতে পারে, তার থেকে এই তদন্তে সিবিআইকে দেওয়া হোক। একজনও বলেছেন? কেউ বলেননি। যেহেতু এটা এমন একটা ঘটনা, ধর্ষণের ঘটনা, আর এই ধর্ষণের ঘটনা বারবার রাজনীতির বিষয় হয়েছে পশ্চিমবঙ্গে, কারণ ঘটেওছে পরপর। আর সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমানায় একের পর এক এই ধর্ষণের ঘটনায় আলটিমেটলি মানুষ দেখেছে দোষীরা শাস্তি পায়নি, তাদের বিরুদ্ধে প্রপার ব্যবস্থা সরকার সিনসিয়ারলি নেয়নি। সিনসিয়ারলি আমি বলছি, সরকার কিছু ব্যবস্থা তো নিশ্চয়ই নেবে, পুলিশ একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না, কিন্তু মানুষের মনে হয়নি, সাধারণ মানুষের, যে অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে সরকার সিনসিয়ার। একটা বিতর্ক থাকেই, গণতান্ত্রিক দেশে শাস্তি দেওয়ার একটা পদ্ধতি আছে, কিন্তু সেই জায়গায় যে গ্যাপটা আছে না, সাধারণ মানুষের চাহিদা, সাধারণ মানুষের ক্ষোভ আর সরকারের লিগ্যাল স্ট্রাকচারে বাধা হাত পা, এই একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে কোনোভাবে এই ঘটনা মিটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের চেহারাটা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চেহারা, তার যে ইমেজ, সেটা এক ঝটকায় বদলিয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের মানুষ যেন, বেশিরভাগ মানুষ যেন বলতে চাইছেন যে এখন যা পরিস্থিতি, এরকমই দরকার। আমি কেন আপনাদের বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ক্রাইসিসকে অপরচুনিটিতে বদলেছেন, আমি এটাকে শুধুমাত্র বারুইপুরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন, তার প্রেক্ষিতে প্রধান অভিযুক্তকে পুলিশ ধরা, তারপরে সেই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে অভিযুক্তর পালানোর চেষ্টা, পুলিশের পাল্টা গুলি, তার মৃত্যু, এই পার্সপেক্টিভের মধ্যেই শুধু দেখতে চাইছি না। আপনি ওভারঅল বাংলার, পশ্চিম বাংলার ল অ্যান্ড অর্ডারের পার্সপেক্টিভে বিষয়টা দেখুন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটা যুব সংগঠন একটা মিছিল করছিল, সেখানে বিজেপির বিরুদ্ধে অনৈতিকভাবে আক্রমণ করার অভিযোগ, তা নিয়ে রীতিমতো ক্ষিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এনকাউন্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমি তো কিছু শুনিনি, কারণ
তিনিও আজ বিরোধী আসনে বসে মানুষের মন পড়তে পারছেন। একটা ক্লাউড তার সামনে ছিল, যে ক্লাউডের কারণে তিনি সাধারণ মানুষের থেকে দূরে চলে গিয়েছিলেন। সাধারণ মানুষের চিন্তা ভাবনা, সাধারণ মানুষের ক্ষোভ তার আসন অবধি পৌঁছতো না, কিন্তু এখন তার সামনে সেই ক্লাউডটা নেই। সম্ভবত সেজন্যই তিনি খুব সহজে সাধারণ মানুষের ক্ষোভটা দেখতে পারছেন। তিনি অনুমান করতে পারছেন যে এই এনকাউন্টার নিয়ে যদি তিনি এখন পাল্টা প্রশ্ন তোলেন, কেন সিআইডি এটা তদন্ত করবে, কেন সিবিআই করবে না, এই পাল্টা প্রশ্ন তোলেন, তাহলে রাজনীতিতে পশ্চিমবাংলায় যেটুকু গ্রহণযোগ্যতা এখনো তার আছে না, যেটুকু আছে, কিছু মানুষ এখনো তার মিছিলে যোগ দিচ্ছে, কিছু তরুণ সেনানী এখনো তার হাতে আছে যারা কালীঘাটপন্থী হয়েই থাকতে চাইছে, তিনি বুঝতে পারছেন সেখানে সব থেকে চরম আঘাতটা আসবে। সেজন্যই সম্ভবত তিনি এনকাউন্টার নিয়ে কোনো প্রশ্ন করছেন না। তার কর্মীদের কেন আঘাত করা হচ্ছে, তার কর্মীদের কেন অনৈতিকভাবে বাধা দেওয়া হচ্ছে, স্বাভাবিক কারণেই তিনি সেইটা নিয়ে রাজনৈতিক প্রশ্ন তুলছেন। আর শুভেন্দু অধিকারী কোথায় জিনিসটাকে অপরচুনিটিতে বদলালেন? পশ্চিমবঙ্গের সার্বিক ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন যদি তোলেন, একদম সার্বিক ল অ্যান্ড অর্ডার, প্রথম রাতে বেড়াল মারার একটা কথা আছে বাংলায়। শুভেন্দু অধিকারী একাধিক ক্ষেত্রে আমি দেখলাম যে এই অ্যাটিটিউড নিয়ে কাজ করছেন, তিনি প্রথম রাতেই বেড়াল মারতে চাইছেন। প্রথম রাতেই আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি কিরকম দাঁড়িয়েছিল, পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের রাজনীতিকরণ এবং শাসক দলের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী কর্মী তাদের তোলাবাজি, বেআইনি নির্মাণ, ব্যবসায়ীদের উৎপীড়ন, এই যে গোটা বিষয়টা এমন একটা জায়গায় বিষয়টাকে নিয়ে যাওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বিশেষ করে বিনিয়োগকারীদের কাছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনো ব্যবসায়ী সে যে মাপেরই হোক না কেন, 2 টাকা বিনিয়োগ করার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি ভাবতেন যে এখানে আমাকে 6 টাকা তোলা দিতে হবে, এখানে আমি যে কাউকে তার এফিসিয়েন্সি লেভেল অনুযায়ী তাকে আমার সংস্থায় কাজে নিতে পারবো না, স্থানীয় নেতা যাকে বলবে তাকে আমায় নিতে হবে, আমি যখন কোনো মেশিন কিনবো কোত্থেকে কিনবো সেটা আমাকে বলে দেওয়া হবে। এই যে একটা অদ্ভুত পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গের, এখান থেকে না রাতারাতি যদি ইমেজ চেঞ্জ করতে হয় তাহলে ওই প্রথম রাতে বিড়াল মারাটা খুব প্রয়োজন, এটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। আর এই প্রথম রাতে বিড়াল মারার একটা বড় অপরচুনিটি তার হাতে বারুইপুরের খুন ধর্ষণের ঘটনা তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারী অত্যন্ত সুচারুভাবে সেই সুযোগটা কাজে লাগিয়েছেন, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন। যেটা ক্রাইসিস হতে পারত সেটাকে শুভেন্দু অধিকারী অপরচুনিটিতে বদলেছেন। এই একটা ছোট্ট ঘটনা একদিকে যেরকম আমি আপনাদের গতকালই বলেছি যে সমস্ত দুষ্কৃতীদের এবং দুষ্কৃতী মনস্ক মানুষকে বার্তা দেবে যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে অনেক ক্ষেত্রে ওই আইন আদালত যারা অনেক ফাঁকফোকর আছে সেই সব দিকে বিষয়টা নাও যেতে পারে, সকালে জমা হয়ে বিকেলে খরচ হয়ে যেতে হতে পারে। এটা ওই দুষ্কৃতী মনস্ক মানুষদের যেরকম একদিকে সাবধান করবে, অন্যদিকে সরকারের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ না করার এই মানসিকতা পশ্চিমবঙ্গের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি গোটা দেশের এমনকি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনেও রয়েছে, সেই ভাবমূর্তি বদলাতে বিরাটভাবে কাজে লাগবে। যখন এই ঘটনা বারুইপুরে ঘটছে তখন মিৎসুবিশির প্রতিনিধিরা নবান্নে রাজ্যের শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। তারা এখানে সেমিকন্ডাক্টর হাব করার কথা ভাবছেন। এই সেমিকন্ডাক্টর হাব করার কথাবার্তা বলার জন্য মিৎসুবিশির শীর্ষ কিছু কর্তা তারা কলকাতায় এসেছেন। তাদের কাছে এই খবরটা পৌঁছবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই সরকার, যে সরকার এখন পশ্চিমবঙ্গে আছে, কতটা সিনসিয়ার। এটা পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানার জন্য একটা বিরাট অস্ত্র হয়ে উঠতে পারে বর্তমান রাজ্য সরকারের কাছে। আমি আবার বলছি, যেটা ক্রাইসিস হতে পারত সেটাকেই শুভেন্দু অধিকারী অপরচুনিটিতে বদলেছেন। তোলাবাজ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যে ব্যাপক ধরপাকড় চলেছে, তাদের অনেকে জেলে গেছেন, এদেরকে কতদিন জেলে রাখা যাবে?
আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী প্রথম কথা অনেক কিছুই প্রমাণ করা যায় না, খুব কঠিন, খুব কঠিন। তারপরেও জেলে রাখার একটা লিমিটেশন আছে, একটা সময়ের পরে তারা জামিন পেয়ে বেরোবেন, তারা যে যার জায়গায় ফিরবেন। আর তারা যে ধরনের মানুষ, তারা কেউ বেশি দিন নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন না, তারা সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করবেন। এবার এদের মধ্যে যারা সেই অর্থে সত্যিকারের তোলাবাজ, সেই অর্থে সত্যিকারের একটা ডিস্টারবেন্স তৈরি করার মতো ক্ষমতা রাখেন, এবং যেহেতু অর্থ তারা যথেষ্ট কামিয়েছেন, তার একটা অংশ তো তারা নিশ্চয়ই বাঁচিয়ে নেবেন। এবার সেই অর্থ যদি সেখানে ব্যবহার করেন, তাহলে যে ডিস্টারবেন্সটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে বিজেপির এখনই গ্রাসরুট লেভেলে সেই পরিমাণ সাংগঠনিক শক্তি নেই যে তারা কাউন্টার করবে এটাকে, বিজেপি রাজনৈতিকভাবে। কিন্তু সরকার এই ক্রাইসিসটাকে অন্যভাবে দেখছে। সরকারের হাতে প্রশাসন আছে, একদম গ্রাসরুট লেভেল অবধি প্রশাসন আছে। প্রশাসনকে যদি সক্রিয়ভাবে ব্যবহার করা যায়, তাহলে এই ধরনের ডিস্টারবেন্স অনেক এফিশিয়েন্টলি সরকার কিন্তু সরকারি জায়গা থেকে কাউন্টার করতে পারবে। কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এমন বার্তা যদি পৌঁছানো যায়, যারা এই যে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে সক্রিয় হবেন, তারা যদি ভাবেন যে ভাই সক্রিয় হব, তো তারপরে কোনো একটা কারণে প্রশাসনের কুনজরে পড়ব। একটা দিন ছিল যখন প্রশাসন যদি প্রশ্ন করে, তাকে আমি বুক ফুলিয়ে বলতাম, ভাই প্রমাণ করো, তুমি কি ওয়ারেন্ট এনেছো, আমাকে গ্রেপ্তার করছো, তারপরে আমাকে তুমি যদি কোর্টে নিয়ে যাও, তারপর কোর্ট কাছারি, সেখানে পয়সা দিয়ে যথেষ্ট ভালো উকিল। এবং যেহেতু আমাদের এখানে জামিনটাই আইন, অর্থাৎ কাউকে জোর করে জেলে আটকে রাখা, তাকে দোষী প্রমাণিত না করা গেলে আমাদের আইন সেটাকে কখনোই মান্যতা দেয় না, তাই একসময় আবার সেখান থেকে ফেরত আসা। এখন ছবিটা কি হবে, এখন খবরটা কি যাবে, যে আদালত অবধি ব্যাপারটা যদি না গড়ায়, এই যে জমা করে খরচ করে দেওয়ার যে পলিসি সরকার বলেছিল, মানে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বলেছিলেন, যিনি আজকে সরকারের প্রধান, তো সেই পলিসিতে আমিও তো জমার পরে খরচ হয়ে যেতে পারি। এই চাপটা দুষ্কৃতীদের ওপরে বারুইপুরের এনকাউন্টার তৈরি করতে পারে। কিন্তু সবশেষে একটা কথা অবশ্যই বলা দরকার, যে একটা মাত্র ঘটনা দিয়ে সবকিছু সুনিশ্চিতভাবে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোটা বোকাময়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখা যেতেই পারে। কিন্তু আমি আপনাদের পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছি, যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশ এই পলিসি শুরু করে, এবং গত বছরেও 25-এও, জুনে, জুলাইতে, অক্টোবরে, এই বছরের জানুয়ারিতে ধর্ষণের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে এনকাউন্টার হয়েছে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধর্ষণের ঘটনায়, লাস্ট এই জানুয়ারিতে, 26 জানুয়ারিতে। ফলে পশ্চিমবঙ্গে যে ছবিটা আমরা দেখছি, এটা বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে। যেটা দেখার, সরকার মনে করছে সব থেকে বড় বিজ্ঞাপন এনকাউন্টারের বিজ্ঞাপন, যা দুষ্কৃতীদের দুবার ভাবাবে। এই ফর্মুলা পশ্চিমবঙ্গে কতটা কাজে লাগে।